নমস্কার সবাইকে। আমাদের ত্রিপুরা জিকের যে 1000 প্রশ্ন উত্তরের যে সিরিজ, সেই সিরিজের আজকে হচ্ছে তৃতীয় ক্লাস, অর্থাৎ পার্ট 3, যেখানে আমরা 51 থেকে শুরু করে 75 অবধি প্রশ্ন উত্তর আমরা কমপ্লিট করব। এবং প্রত্যেকটা প্রশ্নের যেই ডেসক্রিপশান আছে, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে যে যা কিছু আছে সব কিছু আমি প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আলোচনা করে দেব। তো তোমরা যারা দেখছো, আমি অনুরোধ করব সবাইকে একটা খাতা পেন নিয়ে বসো এবং আমি যে পয়েন্টগুলো বলবো সেগুলো তোমরা নোট ডাউন করে রাখবে। এতে করে তোমাদের প্রিপারেশন আরও সুন্দর এবং মজবুত হবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস আমরা শুরু করছি। কোশ্চেন নাম্বার 51, ত্রিপুরার প্রথম মহিলা সাংসদ কে ছিলেন? প্রথম কোশ্চেন, ত্রিপুরার প্রথম মহিলা সাংসদ কে ছিলেন? তো ত্রিপুরার প্রথম মহিলা সাংসদ ছিলেন ইলা ভট্টাচার্য বা ইলা ভট্টাচার্য। ইলা ভট্টাচার্য ছিলেন ত্রিপুরার ইতিহাসে প্রথম মহিলা সাংসদ হিসেবে পরিচিত ছিলেন তিনি, এবং স্বাধীনতার পর ভারতের সাংসদীয় ব্যবস্থায় ত্রিপুরা থেকেও তিনি প্রতিনিধিত্ব শুরু করেছিলেন। সেই সময় রাজনীতিতে কী হয়েছিল, মহিলাদের অংশগ্রহণ তুলনামূলকভাবে অনেকই কম ছিল। ঠিক সেই সময় ইলা ভট্টাচার্য কী করেছিলেন, সাংসদ হওয়া ত্রিপুরার নারী ক্ষমতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এবং একটা নজিরবিহীন ঘটনা ছিল। তিনি ত্রিপুরা রাজনীতির ইতিহাসে মহিলাদের জন্য একটি নতুন পথ তৈরি করেছিলেন। তো প্রথম মহিলা সাংসদ হিসাবে ইলা ভট্টাচার্য ছিলেন। 2 নম্বর কোশ্চেন, 52 হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের প্রতিষ্ঠা কবে হয়? ত্রিপুরা হাইকোর্টের প্রতিষ্ঠা কবে হয়? ত্রিপুরা হাইকোর্টের প্রতিষ্ঠা হয় 2013 সালের 23 মার্চ। ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ইম্পর্টেন্ট কোশ্চেন। ত্রিপুরা হাইকোর্টের প্রতিষ্ঠা 2013 খ্রিস্টাব্দের 23 মার্চ। আচ্ছা, এর আগে এই ত্রিপুরা হাইকোর্ট প্রতিষ্ঠার আগে ত্রিপুরার বিচার ব্যবস্থা গুয়াহাটি হাইকোর্ট। ত্রিপুরার বিচার ব্যবস্থা ছিল কোথায়? ত্রিপুরার বিচার ব্যবস্থা ছিল গুয়াহাটি হাইকোর্ট। ঠিক আছে, গুয়াহাটি হাইকোর্ট। ত্রিপুরার যে 2013 খ্রিস্টাব্দের বা 13 সালের 23 মার্চের আগে ত্রিপুরার বিচার ব্যবস্থা গুয়াহাটি হাইকোর্টের অধীনে পরিচালিত হতো, এবং উত্তর পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের জন্য গুয়াহাটি হাইকোর্টই বেঞ্চ ছিল। ঠিক আছে, এটা মনে রাখবে যে শুধু ত্রিপুরা না, ত্রিপুরা ছাড়া আরও অনেকগুলো রাজ্যের যেই হাইকোর্টের বেঞ্চ, সেটা কিন্তু গুয়াহাটি হাইকোর্ট ছিল। এবং পরে বিচার ব্যবস্থাকে দ্রুত এবং সহজ করার জন্য ত্রিপুরাতে কোন কোন জায়গাতে হয়েছিল? ত্রিপুরাতে ছিল, আর মেঘালয়া এবং মণিপুর। মেঘালয়া অ্যান্ড মণিপুর। ত্রিপুরা, মেঘালয়া এবং মণিপুরে পৃথক হাইকোর্ট প্রতিষ্ঠা করা হয়, এবং বর্তমানে ত্রিপুরা হাইকোর্ট আগরতলায় অবস্থিত। ঠিক আছে, তাহলে আমি কিন্তু ত্রিপুরা হাইকোর্টের রিলেটেড আরও অনেকগুলো কোশ্চেন তোমাদেরকে বলে দিলাম, যে ত্রিপুরা হাইকোর্ট 2013 খ্রিস্টাব্দে 23 মার্চ প্রতিষ্ঠিত হয়েছিল। এর আগে গুয়াহাটি হাইকোর্টের তত্ত্বাবধানে ছিল, এবং মেঘালয় এবং মণিপুরও ছিল। তো পৃথকভাবে সবগুলোতে পরে পরে হাইকোর্ট প্রতিষ্ঠা হয়। তারপরের কোশ্চেন, ত্রিপুরা হাইকোর্টের প্রথম বিচারপতির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দীপক গুপ্ত। ত্রিপুরা হাইকোর্টের প্রথম বিচারপতি ছিলেন দীপক গুপ্ত। তারপরের কোশ্চেন, ত্রিপুরা রাজ্যে প্রথম মহিলা মন্ত্রী কে ছিলেন? বাসনা চক্রবর্তী। ত্রিপুরা রাজ্যের প্রথম মহিলা মন্ত্রী ছিলেন বাসনা চক্রবর্তী। ঠিক আছে, তারপরের কোশ্চেন, ত্রিপুরার প্রথম উপজাতি মহিলা বিধানসভার সদস্য কে ছিলেন? বিভু কুমারী দেবী ছিলেন ত্রিপুরার প্রথম উপজাতি মহিলা বিধায়ক। প্রথম উপজাতি মহিলা বিধায়ক বিভূদেবী ছিলেন, এবং ত্রিপুরার একটি জনজাতি অধ্যুষিত রাজ্য, এবং এখানকার রাজনৈতিক ইতিহাসে জনজাতি সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঠিক আছে, এবং একজন উপজাতি মহিলা হিসাবে বিধানসভায় তার প্রবেশ নারী এবং উপজাতি বা জনজাতি প্রতিনিধিত্বের ক্ষেত্রে ঐতিহাসিক ঘটনা আমরা সেটাকে বলতে পারি, এবং কারণ তিনি একমাত্র প্রথম মহিলা উপজাতি মহিলা বিধানসভার সদস্য ছিলেন। ঠিক আছে, তারপরের কোশ্চেন নাম্বার 56, আগরতলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান কবে থেকে শুরু হয়? আগরতলা আগরতলা বেতার কেন্দ্র, অল ইন্ডিয়া রেডিও আগরতলা যেটাকে আমরা বলি, সেটা 1967 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি থেকে অনুষ্ঠান শুরু করে, এবং এটি ত্রিপুরার সংস্কৃতি, শিক্ষা, সংবাদ এবং বিনোদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং বেতারের মাধ্যমে যে ভাষার অনুষ্ঠান মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় সেগুলি হচ্ছে বেঙ্গলি এবং ককবরক। বাংলা, ঠিক আছে, আর একটা হচ্ছে ককবরক, বাংলা আর হচ্ছে ককবরক। ঠিক আছে,
তারপরে কোশ্চেন নাম্বার 57, আগরতলা বেতার কেন্দ্রে শিশু মেলার অনুষ্ঠান কবে থেকে শুরু হয়? শিশু মেলার অনুষ্ঠান কবে থেকে শুরু হয়? 1974 খ্রিস্টাব্দ থেকে শিশু মেলার অনুষ্ঠান কিন্তু সেখানে শুরু হয়, এবং এর মাধ্যমে শিল্পীদের কি করা হয়েছিল? গল্প, গান, আবৃত্তি এবং সৃজনশীল প্রতিভা প্রকাশের সুযোগ হতো কিন্তু এই শিশু মেলা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তারপরের কোশ্চেন নাম্বার 58, আগরতলা দূরদর্শন কেন্দ্র থেকে প্রথম কবে বিবিধ অনুষ্ঠান প্রচার শুরু হয়? বিবিধ অনুষ্ঠান প্রচার শুরু হয় কবে থেকে? 1982 খ্রিস্টাব্দে 29 নভেম্বর থেকে বিবিধ অনুষ্ঠান, এবং টেলিভিশনের মাধ্যমে শিক্ষা থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি, সংবাদ এবং বিনোদনের ক্ষেত্রেও সবগুলো হয়েছিল, মানে এই অনুষ্ঠানগুলো শুরু হয়েছিল। তারপরে 59 কোশ্চেন, আগরতলা দূরদর্শন কেন্দ্র থেকে প্রথম কবে বাংলা অনুষ্ঠান প্রচার শুরু হয়? বাংলা অনুষ্ঠান প্রচার শুরু হয় 1991 খ্রিস্টাব্দের 10 অক্টোবর থেকে। 1991 খ্রিস্টাব্দের 10 অক্টোবর থেকে, এবং এর ফলে ত্রিপুরার বাংলা ভাষাভাষী মানুষের সংস্কৃতি, সাহিত্য এবং স্থানীয় বিষয় আরও বেশি গুরুত্ব পায়। তারপরে কোশ্চেন নাম্বার 60, ত্রিপুরাতে বর্তমানে কয়টি বেতার কেন্দ্র আছে এবং সেগুলি কোথায় অবস্থিত? ত্রিপুরাতে বর্তমানে 3টি বেতার কেন্দ্র আছে এবং সেগুলো আগরতলা, কৈলাসহর এবং বিলুনিয়ায় অবস্থিত। আগরতলা, কৈলাসহর এবং বিলুনিয়ায় অবস্থিত, ঠিক আছে। এবং এই আগরতলা, কৈলাসহর এবং বিলুনিয়া এই তিনটি জায়গায় যে বেতার কেন্দ্রগুলি অবস্থিত, তার মাধ্যমে কিন্তু বিভিন্ন অঞ্চলের মানুষের সংবাদ, কৃষি বিষয়ক তথ্য, শিক্ষা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পৌঁছে দেওয়া হয় এই বেতার কেন্দ্রের মাধ্যমে। তারপরে কোশ্চেন নাম্বার 61, কোন সময় থেকে আগরতলা বেতার কেন্দ্রের মাধ্যমে সকালে বাংলা বুলেটিন স্থানীয় সংবাদ হিসেবে প্রচারিত হয়? তাহলে এটা হচ্ছে কোশ্চেন হচ্ছে কি, কোন সময়ে থেকে আগরতলা বেতার কেন্দ্রের মাধ্যমে সকালে বাংলা বুলেটিন স্থানীয় সংবাদ হিসেবে প্রচারিত হয়? সেটা হচ্ছে 1994 খ্রিস্টাব্দের 12 অক্টোবর থেকে। 1994 খ্রিস্টাব্দের 12 অক্টোবর থেকে কিন্তু সেগুলো কি হয়? সেগুলো হিসেবে প্রচারিত হয়। তারপরের কোশ্চেন, চলো কোশ্চেন নাম্বার 62। কোশ্চেন নাম্বার 62 আমরা দেখিনি। কোশ্চেন নাম্বার 62 হচ্ছে, ককবরক শব্দের অর্থ কী? ককবরক শব্দটি দুটি অংশ থেকে এসছে, একটি হচ্ছে কক এবং আরেকটি হচ্ছে বরক। কক শব্দের অর্থ হচ্ছে ভাষা এবং বরক শব্দের অর্থ হচ্ছে মানুষ, অর্থাৎ বিশেষিত অর্থে ত্রিপুরা জাতির মানুষ, অর্থাৎ ককবরক শব্দের অর্থ ত্রিপুরী মানুষের ভাষা। ককবরক শব্দের অর্থ হচ্ছে ত্রিপুরী মানুষের ভাষা, ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 63, কোন সময় থেকে আগরতলা বেতার কেন্দ্রের মাধ্যমে প্রভাতী ককবরক বুলেটিন সংবাদ প্রচারিত হয়? 1997 খ্রিস্টাব্দে 11 জুন থেকে। ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম আমরা সকলে জানি, প্রফেসর ডক্টর মানিক সাহা। তারপরের কোশ্চেন, ত্রিপুরার বর্তমান 20তম রাজ্যপালের নাম কি? অর্থাৎ বর্তমান রাজ্যপালের নাম নাল্লু ইন্দ্রসেনা রেড্ডি। ত্রিপুরার বর্তমান রাজ্যপালের নাম, ঠিক আছে। এবং তিনি কিন্তু 2023 সালের অক্টোবর মাসে ত্রিপুরার প্রথম 2023 সালের অক্টোবর মাসে প্রথম রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করেন। কোশ্চেন নাম্বার 66, ত্রিপুরা রাজ্যে জিএসটি ভবনের উদ্বোধন যেটা হয়েছিল 21 জুলাই 2023 কে করেছেন? ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ করেছেন, মুখস্থ করে নেবে। তারপরের কোশ্চেন নাম্বার 67, ত্রিপুরা রাজ্যে পর্যটন দপ্তরের প্রচারদূত হিসেবে বর্তমানে কে নিযুক্ত আছেন? 2026-এ বর্তমানেও তিনি নিযুক্ত আছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি বা সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি হচ্ছেন কিন্তু পর্যটন দপ্তরের প্রচারদূত হিসেবে আছেন, ঠিক আছে, সৌরভ গাঙ্গুলি বা সৌরভ গঙ্গোপাধ্যায়। 2026 সালেও তিনিই আছেন। 2024 সাল থেকে শুরু হয়েছিল এবং 2026-এও তিনিই আছেন। তারপরের কোশ্চেন নাম্বার, চলো আমরা দেখিনি তারপরের কোশ্চেন নাম্বার 68। ত্রিপুরা রাজ্যের কোন ব্যক্তি জনপরিষেবা বিভাগ মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার 2023 সম্মানে ভূষিত হয়েছেন? সেটা হচ্ছে নরেন্দ্রচন্দ্র দেববর্মা কিন্তু পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন, ঠিক আছে। কিসের জন্য দেওয়া হয়েছিল তাকে? সমাজ এবং জনপরিষেবার জন্য দেওয়া হয়েছিল তাকে,
সমাজ এবং জনপরিষেবার জন্য। কোশ্চেন নাম্বার 69, ত্রিপুরা রাজ্য ক্রিকেট কোন খেলোয়াড় উইকেট রক্ষক এবং ব্যাটসম্যান হিসেবে 2023-24 মরশুমে নেতৃত্ব দিয়েছিলেন? 23-24 দিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। তো এবারে ত্রিপুরা রাজ্যে বর্তমানে মানে 2026-এ মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে কে নিযুক্ত আছেন? আধিকারিক হিসাবে নিযুক্ত আছেন বর্তমানে শ্রী ব্রিজেশ পাণ্ডে। ঠিক আছে, শ্রী ব্রিজেশ পাণ্ডে বর্তমানে কিন্তু ত্রিপুরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তারপরের কোশ্চেন হচ্ছে, ত্রিপুরা রাজ্যে মহিলা কমিশনের চেয়ারপারসন পদে বর্তমানে কে নিযুক্ত আছেন শ্রীমতী ঝর্ণা দেববর্মা। শ্রীমতী ঝর্ণা দেববর্মা। তারপরের কোশ্চেন নাম্বার 72, ত্রিপুরা রাজ্যের প্রথম বর্ডার হাটটি কোথায় অবস্থিত? সাবরুমের শ্রীনগর অবস্থিত, বাংলাদেশের ছাগলনাইয়া সীমান্তবর্তী এলাকায় সেটি কিন্তু অবস্থিত। তারপরে কোশ্চেন নাম্বার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 73। কোশ্চেন নাম্বার 73, আগরতলা আখাউড়া রেলপথ সম্প্রসারণ প্রকল্পের জন্য বিদেশের কোন প্রতিনিধি দল ত্রিপুরায় সফর করেন? সেটা হচ্ছে বাংলাদেশের রেলওয়ে বোর্ডের প্রতিনিধি দল সফর করেছিলেন। অলরেডি এটা এখন অনেকটাই কাজ সম্পূর্ণ হয়ে গেছে, কিছুদিনের মধ্যে হয়তো সেই পরিষেবাটা আমরা পাবো এবং সেই রেলপথ চালু হয়ে যাবে। তারপরে কোশ্চেন নাম্বার 74, কেন্দ্রীয় সরকার উত্তর পূর্ব রেলওয়ের মাধ্যমে আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত রেলপথ সংযোগের জন্য কত পরিমাণ অর্থ বরাদ্দ করেছেন? 1000 কোটি টাকা। ঠিক আছে, দেখে নেবে 1000 কোটি টাকা। তারপরে 2023 খ্রিস্টাব্দে আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত কত কিমি রেলপথ নির্মাণ করা হয়েছিল? 15.06 কিলোমিটার, 15.06 কিলোমিটার। তারপরে বিক্রম বাহাদুর জমাতিয়া ত্রিপুরা রাজ্যের প্রতিনিধিত্ব করে কোন ক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কার 2023 সম্মানে ভূষিত হয়েছিলেন? সমাজকর্মের জন্য কিন্তু বিক্রম বাহাদুর জমাতিয়া পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 2023 খ্রিস্টাব্দে এবং সেটা সমাজকর্মের জন্য পেয়েছিলেন। তো আমরা এখন 75 কোশ্চেন কমপ্লিট করেছি ত্রিপুরা জিকে থেকে। ত্রিপুরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আস্তে আস্তে শুরু করব। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স 2 থেকে 3 ইয়ার্সের পড়তে হবে প্রিভিয়াস, কারণ তোমরা যারাই দেখেছো কম্পিটিটিভ এক্সামে টিপিএসসির কোশ্চেন গত বড় 2-3 বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছে। তো আমাদের কি করতে হবে? 2-3 ইয়ার্সের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পড়তে হবে, না হলে কিন্তু আমাদের অসুবিধা হয়ে যাবে বা কমন নাও পড়তে পারে। তো আজকের আমরা 75 অবধি কোশ্চেন কমপ্লিট করলাম। আস্তে আস্তে আমরা প্রত্যেক দিন চেষ্টা করছি খুব শীঘ্রই এই 1000 যে মানে প্রশ্নোত্তরের যে সিরিজটা আছে সেটা কমপ্লিট করে দেওয়ার জন্য। তো তোমরা সকলে পাশে থাকবে এবং সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।